সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের আবার সামনে উপস্থিত হলাম। দেখো, বেশ কয়েকদিন হলো আমাদের কি ঈদের ছুটি ছিল। ঈদের ছুটিতে আমরা সবাই কি করছি? পড়াশোনা বাদ দিয়ে কিন্তু সবাই আনন্দ ফুর্তি করছি। বাসায় মেহমান আসছে, তাদের সাথে কি করছি? অনেক আনন্দ করেছি, মজা করেছি। আবার কি হয়েছে? আবার কিন্তু পড়াশোনা আমাদেরকে শুরু করতে হবে, কারণ সামনে আমাদের কি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। তাহলে সবাই চলো আমরা আবার পড়াশোনার দিকে ফিরে যাই। আজকে আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায়ের যে পাঠগুলা বাকি ছিল সেই পাঠগুলা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে তৃতীয় পাঠ যা আছে সেখানে আছে পাট, চা ও তামাক, সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে ঝটপট শিক্ষার্থীরা বই, খাতা, কলম বের করে নাও। যেখানে আমি তোমাদেরকে আন্ডারলাইন করতে বলবো সেখানে তোমরা প্রশ্নগুলো সুন্দর করে আন্ডারলাইন করে নিবে। ঠিক আছে? দেখো তাহলে প্রথমে রয়েছে অর্থকরী ফসল কাকে বলে। আমরা কি জানি অর্থকরী ফসল কাকে বলে? যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। এটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসবে, যে দেখো আমি তোমাদেরকে লিখেছি অর্থকরী ফসল কাকে বলে। তাহলে যেসব কৃষিপণ্য আমরা কি করি? বিদেশে রপ্তানি করি, বিদেশে পাঠাই। ধরো আমাদের দেশে একটা ফসল আমরা প্রচুর পরিমাণে উৎপাদন করলাম, সেটা উৎপাদন করার পর আমাদের ব্যবহারের পর যতটুক বেঁচে যাবে সেটা আমরা কি করব? সেটা আমরা বিদেশে রপ্তানি করব। রপ্তানি করে আমরা যে মুদ্রা পাই, যে টাকাটা উপার্জন করি, সেটাই হচ্ছে কি? অর্থকরী ফসল। তাহলে আমাদের এখন জানতে হবে কোন কোন ফসলকে আমরা অর্থকরী ফসল বলতে পারি, কোন কোন ফসলের মাধ্যমে আমরা টাকা পাই, সে সম্পর্কে আমরা এখন জানবো। তাহলে দেখো, পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। এই যে পাটকে আমরা সবাই চিনি। পাট কিন্তু গ্রামে গেলে তোমরা দেখতে পাবো অনেক লম্বা একটা গাছ হচ্ছে পাট গাছটা হচ্ছে সবুজ রঙের। এই যে তোমাদের বইয়ের ভিতরে কিন্তু পাট গাছের ছবি রয়েছে। এই যে পাট গাছ, সে পাট হলো কি আমাদের প্রধান অর্থকরী ফসল। তাহলে তোমাদের পরীক্ষায় যদি আসে অর্থকরী ফসল কাকে বলে? যেসব কৃষিপণ্য রপ্তানি করে বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারি সেগুলোকে কি বলা হয়? অর্থকরী ফসল বলা হয়। পাট হচ্ছে আমাদের প্রধান অর্থকরী ফসল। এখন আমরা জানবো পাট কোথায় বেশি চাষ হয়, পাট দিয়ে কি কি জিনিস তৈরি করা হয় সে সম্পর্কে জানবো। পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। বিশ্বে ভারতের পরে বাংলাদেশে বেশি পাট উৎপন্ন হয়। দেখো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কোথায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? অনেকেই লিখতে পারো বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়, তা কিন্তু হবে না। ভারতে, তোমাদের বইয়ে বলছে বিশ্বে ভারতের পরে বাংলাদেশে বেশি পাট উৎপন্ন হয়। তাহলে কোথায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ভারতে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। এটা কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম আসতে পারে যে ভারতের পরে কোথায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়, তখন লিখতে হবে ভারতের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। তারপর বলছে বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় কি হয়? বেশি পাট উৎপন্ন হয়। পাট কোথায় কোথায় উৎপন্ন হয়? ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় কি হয়? বেশি পাট উৎপন্ন হয়। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাটকে কেন সোনালী আঁশ বলা হয়? পাটের রং সোনালী এবং পাট রপ্তানি করে কি করা হয়? প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, এই জন্যই
পাটকে সোনালী আঁশ বলা হয়। এবার আমরা শুনবো পাট দিয়ে কি কি জিনিস তৈরি করা হয়। তাহলে পাট দিয়ে কি কি জিনিস তৈরি করা হয়? 1 নম্বর হচ্ছে পাট দিয়ে বস্তা দড়ি তৈরি করা হয়। দড়ি মানে আমরা সেটাকে কি বলি? রশি। দড়ি তৈরি করা হয়। পাট দিয়ে দড়ি তৈরি করা হয়। তারপর হচ্ছে পাট দিয়ে বস্তা তৈরি করা হয়। আর একটা হচ্ছে কি পাট দিয়ে কিন্তু ব্যাগও তৈরি করা হয়। পাট দিয়ে কার্পেট তৈরি করা হয়। পাট দিয়ে আর হচ্ছে কার্পেটও কিন্তু চটের থলি, রশি, থলে, পাট দিয়ে থলে তৈরি করা হয়। এটা কিন্তু তোমাদের একটা বড় প্রশ্ন আসতে পারে যে কোথায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন করা হয়। তাহলে ভারতে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। পাটের 3টি ব্যবহার লেখো। পাট দিয়ে আমরা কি কি জিনিস ব্যবহার করতে পারি? তাহলে পাট দিয়ে দড়ি তৈরি করা হয়, পাট দিয়ে বস্তা তৈরি করা হয় এবং পাট দিয়ে কি করা হয়? থলে তৈরি করা হয়। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। আর আমাদের যে বাংলাদেশের যে জলবায়ু আছে সেটা পাট চাষের জন্য খুবই উপযোগী। তাহলে আমাদের জলবায়ু কেমন? আমাদের জলবায়ু পাট চাষের জন্য খুবই উপযোগী। আমরা পাট দিয়ে কি করতে পারি? বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। তাহলে পাট কিন্তু অল্প একটু পড়া, একটু মনোযোগ সহকারে পড়লেই কিন্তু তোমরা খুব সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। সবাই কি বইয়ের ভিতরে আন্ডারলাইন করে নাও কলম দিয়ে। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব চা দিয়ে কি কি হয়, চা কোথায় বেশি উৎপন্ন হয়। বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে সিলেট ও চট্টগ্রামে বেশি চা উৎপন্ন হয়। তাহলে দেখো এরকম প্রশ্ন আসতে পারে চা কোথায় বেশি উৎপন্ন হয়। তাহলে সিলেটে। অনেকেই কি সিলেটে চা বাগান দেখতে যাও না? এই প্রশ্নটা, চা কোথায় বেশি উৎপন্ন হয়? তাহলে সিলেট ও চট্টগ্রামে কি হয়? বেশি চা উৎপন্ন হয়। বেশি চা উৎপন্ন হয়। তারপরে দেখো তবে বর্তমানে দিনাজপুর, পঞ্চগড় ও জেলাতেও কি হচ্ছে? চার চাষ হচ্ছে। বাংলাদেশে চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। চা রপ্তানি করে কি হয়? বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পেরেছে। এবার আমরা পড়ব তামাক। তামাক কোথায় বেশি চাষ হয়? তামাক বাংলাদেশের অনেক অঞ্চলে তামাকের চাষ হয়, তবে রংপুর জেলাতে তামাক বেশি চাষ হয়। তাহলে তামাক কোথায় চাষ হয়? রংপুর জেলাতে। রংপুর জেলাতে কি হয়? তামাক বেশি চাষ হয়। তামাক বেশি চাষ হয়। দেখো তবে রংপুর জেলাতে তামাকের চাষ বেশি হয়। সিগারেট ও বিড়ি তৈরিতে কি করা হয়? তামাক ব্যবহার করা হয়। বাংলাদেশের উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে আমাদের কি করা হয়েছে? নিরুৎসাহিত করা হয়েছে।
বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে রয়েছে তুলা, রেশম, সুপারি ও রাবার উল্লেখযোগ্য। তাহলে শিক্ষার্থীরা দেখছে এখানে কিন্তু তামাকের এখানে অনেকগুলা প্রশ্ন। তামাক কোথায় বেশি চাষ করা হয়? তাহলে তামাক রংপুর জেলাতে তামাক বেশি চাষ করা হয়। তামাক দিয়ে কি কি তৈরি করা হয়? বিড়ি ও সিগারেট তামাক দিয়ে তৈরি করা হয়। বাংলাদেশের উৎপন্ন তামাক কোথায় কোথায় কি কি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই কি করা হয়? এগুলা মানুষের বেশি বেশি উৎপন্ন করা হয়। বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসল কি কি? তুলা, রেশম, সুপারি, রাবার উল্লেখযোগ্য। তাহলে শিক্ষার্থীরা শোনো, আজকে যে তোমাদেরকে 3টি বিষয় আলোচনা করলাম, পাট, চা, তামাক, এটা কি তোমাদের হোমওয়ার্ক। তোমরা কিন্তু সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আমি কিন্তু তোমাদের কাছ থেকে আবার খোঁজ দিব তোমরা পড়াশোনা নিয়মিত করছো কিনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব।